স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। শুরুতেই গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় শনিবার গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনীর। গাজার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে ওই হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার ও 4 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 25 জন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কিনা হামাসের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করা হয়নি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা ও একজন দোভাষী নিহত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 3 সদস্য এবং সিরিয়ার 2 সেনা আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার পালমিরাতে এ হামলা হয়। মাইক্রোব্লগিং সাইট X জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টাম IS এর এক সদস্য এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টাম। যুক্তরাষ্ট্রের সেনাদের পাল্টা হামলায় ওই হামলাকারী নিহত হয়েছে বলে জানানো হয়। পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহতের ঘটনায় IS এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। সংঘাতের কারণে শনিবার থেকে থাইল্যান্ডের সাথে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। তবে সীমান্ত বন্ধের পরও রোববার সংঘাত অব্যাহত রেখেছে দেশ দুটি। কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা ও অভিযান শুরু করেছে থাইল্যান্ডও। থাই নৌবাহিনীর মুখপাত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরু করা হয়েছে। ভোরে শুরু হওয়া এ অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। তারা শত্রুপক্ষকে হটিয়ে ওই অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার নতুন করে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 25 জন নিহত এবং 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রোড আইল্যান্ডে এ ঘটনা ঘটে। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। রোড আইল্যান্ডের মেয়র জানিয়েছেন হামলায় 2 জনের মৃত্যু হয়েছে এবং 8 জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শীত মৌসুমের শুরুর দিকে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের হামলা চালিয়ে আসছে রাশিয়া। শনিবার রাতভর প্রায় 500 ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাইমেনকো বলেন রাশিয়ার এই হামলায় তার দেশের জ্বালানি ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে 10 লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 5টি অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান রাতভর চালানো এই হামলায় রাশিয়া 450টির বেশি ড্রোন ও 30টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত চলতি সপ্তাহে জার্মানি যাচ্ছেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সরকার পতনের 3 মাস পর নেপালে আবার রাজনৈতিক তৎপরতা শুরু করেছে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী KP শর্মা ওলির কমিউনিস্ট পার্টি। শনিবার রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে শুরু হয়েছে দলটির
3 দিনব্যাপী জাতীয় কনভেনশন। সমাবেশে যোগ দিয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই কনভেনশনকে বেছে নিয়েছে দলটি। সমাবেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, তার সরকারকে জেনজি তরুণদের বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে, কিন্তু এটি সত্য নয়। চলতি বছরের সেপ্টেম্বরে জেনজি প্রজন্মের নেতৃত্বে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা ওলি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত 2 বছর ধরে শুধু ধ্বংসই দেখছে যিশুর জন্মস্থান বেথলেহেম। বন্ধ ছিল বড়দিনের উৎসব। 2 বছর অন্ধকারে থাকার পর আবারও আলোকিত হয়ে উঠেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের এই জনপদ। 2023 সালের অক্টোবর থেকে ভয়াবহ যুদ্ধ, মৃত্যু ও ক্ষুধাই সঙ্গী ছিল অবরুদ্ধ উপত্যকা গাজা ও অধিকৃত পশ্চিম তীরের। এর ফলে 2 বছরের বেশি সময় ধরে শুধু ধ্বংসই দেখছে যিশুর জন্মস্থান বেথলেহেম। ইসরায়েলি হামলা ও অভিযানের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বড়দিনের উৎসবও। পশ্চিম তীরের এই জনপদ এখনও শান্তির অপেক্ষায়, বড়দিনের উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। 2 বছরের অন্ধকারের পর এবার যিশুর জন্মস্থলে বড়দিনের আগমনে আলোয় ভরে উঠেছে ক্রিসমাস ট্রি। ক্ষণিকের জন্য ফিরে এসেছে আনন্দ। 2 বছর বিরতির পর শীতকালীন উৎসবের সূচনা উপলক্ষে সম্প্রতি বেথলেহেম শহরের ম্যানজার স্কয়ারে ক্রিসমাস ট্রি আলোকিত করার মাধ্যমে বড়দিন উদযাপন শুরু করেন স্থানীয়রা। ধর্মীয় নেতা ও স্থানীয় কর্মকর্তারা মঞ্চে দাঁড়িয়ে সাধারণ আয়োজনের মধ্য দিয়ে গাছ আলোকিত করেন। স্কয়ারে জড়ো হয়ে স্তব গান গেয়েছেন হাজারো মানুষ, শুনেছেন কোরাস সঙ্গীত। আনন্দ আর শোকের মিশ্রণে উদযাপিত এটিই ছিল একমাত্র অনুমোদিত উৎসব। শহর সুন্দর করে সাজানো, গাছ আলোয় ভরা, কিন্তু প্রতিটি ফিলিস্তিনির মনে গভীর শোক। স্থানীয়রা জানিয়েছেন, উদযাপনটি দ্বৈত অর্থ বহন করে: উৎসবের আনন্দ এবং ইসরায়েলি অবরোধের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা। তবে গাজা ও বেথলেহেমে ইসরায়েলি আগ্রাসন ও অর্থনৈতিক সংকটের কারণে উৎসবের আনন্দ অনেকটাই মলিন। বেথলেহেমে বিপুল উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালনের ঐতিহ্য থাকলেও গত 2 বছরে এই উৎসব ছিল নিরানন্দ। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান ও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল, হত্যা করেছে হাজারো ফিলিস্তিনিদের। কবে আবার সুদিন ফিরবে সেই আশায় যিশুর জন্মস্থান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।